এক বড় ও ভালো পরিবারের মেয়ে মিলি। সকালবেলা চা নিয়ে এসে বৌদিকে ডাকে আর বলে, ও বৌদি, উঠে পড়ো, সকাল 9টা বাজে। ও বাবা, শুভ সকাল, কই আমার চা কই? এই নাও তোমার চা। এই ঠান্ডায় আমার তো উঠতেই ইচ্ছা করে না, মনে হয় কম্বলের ভিতরেই ঢুকে থাকি। তোমার তো ঠিক আছে, কিন্তু আমাকে আমাকে তো ঠান্ডাতে কলেজে যেতেই হয়। তুমি জানো, কলেজ থেকে আসার সময় পুরো জমে যাই আমি। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো, তাড়াতাড়ি বিয়ে করে নাও, আর ঠান্ডাতে কলেজেও যেতে হবে না। আচ্ছা বৌদি, মনে হয় তুমি আমার কাছ থেকে ছুটি পেতে চাও, তাই তো? কিন্তু আমি তো এত তাড়াতাড়ি ছুটি দিচ্ছি না। মিলির কথা শুনে রিনা হাসতে থাকে। আরে বাহ বৌমা, আজকে খাবারে লুচি আলু কষা আর গাজরের হালুয়া। ওহ, দেখেই জিভে জল চলে আসছে। এই শীতকালটা তো বৌদির প্রথম শ্বশুর বাড়িতে, চলো না দীঘা ঘুরে আসি। ঠিক আছে মিলি, আমি দীঘার টিকিট কেটে রাখছি, এই শীতে ঘুরে আসবো। দিলীপের কথা শুনে সবাই খুশি হয়। তারপর সবাই যাবার জন্য তৈরি হয়ে যায়। তারপরে সবাই দীঘার জন্য বেরিয়ে পড়ে। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। পরের দিন সকালে এই অরুণ আবার কল তুলছে না কেন? হ্যালো দিলীপ, আমাদের কোম্পানির খুব ক্ষতি হয়ে গেছে। তুই এসব কি বলছিস? আমাদের যে কোম্পানি শেয়ার লাগিয়েছিলাম সেটা পুরো ডুবে গেছে। আমি তো ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়েছিলাম, সেটা এবার কিভাবে মেটাবো কি জানি। অরুণের কথা শুনে দিলীপের হাত থেকে ফোনটা পড়ে যায়। দিলীপ ভাবতে লাগে এবার সে কি করবে। পুরো শেয়ার ডুবে যাওয়ার জন্য ব্যাংকের লোন মেটানোর জন্য কোম্পানি ঘরবাড়ি বিক্রি করে দিতে হয়। 2 ঘন্টার মধ্যে পরিবার সহ রাস্তায় চলে আসে। হ্যাঁচি হ্যাঁচি। মিলি, ঠান্ডায় তোমার শরীর তো পুরো কাঁপছে, মনে হয় তোমার সর্দি হয়ে গেছে। না বৌদি, আমি ঠিক আছি। সে তো আমি দেখতেই পাচ্ছি তুমি ঠিক আছো কি নেই। শোনো বৌমা, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, এখানে সব ঠিক হয়ে যাবে, তখন আমি তোমাকে ডেকে নেব। তুমি কতক্ষণ আর আমাদের সঙ্গে এভাবে ঠান্ডায় রাস্তায় ঘুরে বেড়াবে? মা, এখন আমার পরিবার এখানে আছে, আমি সেখানে গিয়ে কি করব? আমি তোমাদের সঙ্গেই থাকবো, যতই আমার কষ্ট হোক আর যতই সমস্যা আসুক। রিনার কথা শুনে মিতার চোখে জল চলে আসে। সবাই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। কোথাও তাদের থাকার জায়গাও খুঁজে পাচ্ছিল না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ঠান্ডা আরও বেড়ে গেল, আর মিলির শরীর আগের থেকে আরো খারাপ হতে লাগলো। হে ভগবান, মা দেখো মিলির কি হয়ে গেল। মনে হচ্ছে ঠান্ডার জন্য মিলির মাথাটা ঘুরে গিয়েছে, শরীরটা পুরো বরফের মতো তো জমে গিয়েছে। এবার কি হবে? আমরা কেমন দাদা, আমার বোন আমার চোখের সামনে কষ্ট পাচ্ছে, আর আমরা কিছু করতেও পারছি না। এগুলো সব আমার জন্যই হয়েছে। যদি কোম্পানি শেয়ার মার্কেটে না লাগাতাম তাহলে এসব কিছুই হতো না। শোনো দিলীপ, তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। মিলিকে এক্ষুনি কিছু গরম জিনিস দিতে হবে। মা, ওই দেখো ওখানে একটা পার্ক আছে, তার দরজা খোলা, ওখানে গিয়ে আগুন জ্বালিয়ে নেব, মিলির একটু আরাম হবে। রিনার কথা শুনে সবাই পার্কের ভিতরে চলে আসে। সবাই পাতা ও গাছের ডাল জড়ো করে আগুন জ্বালিয়ে দেয়, যাতে ওদের একটু গরম লাগে। তারপর সবাই ওখানে ঘুমিয়ে পড়ে। তারপর ওখানে পার্কের ওয়াচম্যান আসে, 1 বালতি ঠান্ডা জল ওদের গায়ে ঢেলে দেয়। তারপর ওরা ভয়ে উঠে বসে পড়ে। কে আপনি? আর আমাদের উপর এইভাবে ঠান্ডা জল ঢাললেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না কি ঠান্ডা আবহাওয়া? বাহ, চোরের মায়ের বড় গলা দেখছি। এই প্ল্যাটফর্মটা কি তোর বাপের নাকি? সবাই মিলে দল বেঁধে এখানে উঠে এসেছিস। আমি হলাম এই পার্কের ওয়াচম্যান। যা এখান থেকে সব ফাঁকা কর, না হলে তোদের অবস্থা কি হালে খারাপ করতে হয় আমি ভালো করেই জানি। স্যার, একটু দয়া করুন আমাদের উপরে, আমার বোনের খুব শরীর খারাপ। এত ঠান্ডায় আমরা কোথায় যাব? আমাদের সকাল পর্যন্ত সময় দিন, তারপর আমরা সবাই চলে যাব। এটা কি পার্ক না গরিব ভিখারিদের থাকার জায়গা? যা যা তাড়াতাড়ি এখান থেকে যা, নাহলে পুলিশ ডেকে জেলে ভরে দেবো। ওয়াচম্যানের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় ঠান্ডায় কেঁপে কেঁপে ঘুরে বেড়ায়। হে উপরওয়ালা, আমরা কি ক্ষতি করেছি যে আমাদের এইরকম দিন দেখতে হচ্ছে? আমার পরিবারকে এইরকম আর দেখতে পাচ্ছি না। উপরওয়ালা, তুমি একটা কিছু রাস্তা দেখাও, না হলে আমাকে মেরেই ফেলো। দোহাই তোমার, তুমি আর এইসব কথা বলো না। আমরা কি তোমার কেউ নয় যে ভগবানের কাছ থেকে তুমি এইসব চাইছো? বাবা, এরকম ভাবে বলবেন না, ভগবানের উপরে ভরসা রাখুন, সব ঠিক করে দেবেন উনি। ভগবান যেমন নিয়ে নেয় তেমন দিয়েও দেয়, এটা আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন। যত রাত হচ্ছে তত আরো ঠান্ডা বাড়ছে, আবার বরফও পড়তে শুরু হলো। সারা পরিবার ঠান্ডায় জমে যাচ্ছিল। চলো আমরা ওখানে গিয়ে বসি, সকাল তো হয়েই গেল। ওই গাছের নিচে বসে একটু আরাম করে নি। আমার তো পাগুলো পুরো জমে যাচ্ছে, আর আমি হাঁটতেও পাচ্ছি না। হ্যাঁ চলো, আমরা ওই গাছের নিচে যাই, একটু গিয়ে আরাম করে নিই। সকাল পর্যন্ত আরাম করে নিলে হাঁটার শক্তি চলে আসবে।
ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই গাছের নিচে চলে যায়। যখন বসতে যাবে তখনই একটা পুলিশ চলে আসে। পুলিশ দিলীপকে লাঠি দিয়ে মারতে থাকে আর বলে, কে রে তোরা? তোরা তো দেখে মনে হচ্ছে তোরা সবাই চোর আছিস। না স্যার, আমরা চোর না, আমরা খুবই অসহায় ব্যক্তি, আমাদের দয়া করে সকালটুকু এখানে থাকতে দিন। অনেক তোর মতো দেখেছি, গরিব ভিখারিরা চোর হয়। যদি না এখান থেকে যাস তাহলে এক্ষুনি জেলে পুরো 3 ডিগ্রি দেবো, তখন বুঝতে পারবি। এটা বলে পুলিশ আবার সবাইকে লাঠি দিয়ে মারতে লাগে। তারপর সবাই ভয়ে ওখান থেকে দৌড়াতে লাগে। তারপর দৌড়াতে দৌড়াতে একটা রেল স্টেশনের কাছে চলে আসে। সবাই দেখো, আমরা রেল স্টেশনে চলে এসেছি। এখানে অনেক লোক শুয়ে আছে। একটা কাজ করি, আমরা এখানেই শুয়ে যাই। এখানে না তো কোনো ওয়াচম্যান আসবে আর নাইবা কোনো পুলিশ। এরপর সারা পরিবার কিছু না ভেবে কাঁপতে কাঁপতে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঠান্ডা হাওয়া, মশা আর রেল স্টেশনের ট্রেনের জন্য তারা ঘুমাতে পারে না। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের জন্য তোমার কত কষ্ট হচ্ছে। এত বড় ঘরের মেয়ে হয়ে তোমাকে আমাদের সঙ্গে রেল স্টেশনে শুতে হচ্ছে। এরকম বলবেন না মা, আমি আপনাদের বৌমা হই। আপনারা যেখানেই থাকবেন আমিও সেখানেই থাকবো, সেটা খুশির সময় হোক বা সমস্যার সময় হোক। আপনি দেখবেন একদিন সব আগের মতো ঠিক হয়ে যাবে। পরের দিন সকাল হতে পরিবারের সবাই মিলে থাকার জন্য একটা নতুন জায়গা খুঁজতে থাকে, কিন্তু কোথাওই তারা থাকার জন্য জায়গা খুঁজে পায় না। তখনই রেল স্টেশনের পাশে একটা খারাপ ট্রেনের বগি পড়ে থাকতে দেখে। ওরা বগিটার ভিতরে গিয়ে দেখে পুরো ফাঁকা। তারপর ওরা ওখানেই থাকতে শুরু করে। মা, আমার খুব খিদে পাচ্ছে। খিদে তো আমারও পাচ্ছে, কিন্তু পকেটে 2 টাকাও নেই। মা, আমাদেরকে কাজ করতে হবে, না হলে আমাদের জীবন কাটবে কি করে? কিন্তু বৌমা, আমরা কাজ করব কি করে? কেই বা আমাদের কাজ দেবে? আমরা রেল স্টেশনের পাশেই থাকি, তাহলে রেল স্টেশনেরই কোনো কাজ করতে চালু করি। ওখানে কোনো না কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাব। রিনার কথা শুনে সবাই রেল স্টেশনের কাজ শুরু করে। প্রদীপ রেল স্টেশনের টয়লেট পরিষ্কার করে, এদিকে দিলীপ জুতো পরিষ্কারের কাজ করে, ওদিকে মিলি আর মিতা ঘুরে ঘুরে চা আর সিঙ্গারা বিক্রি করে। রিনা পকোড়ার দোকান করে, পকোড়া বিক্রি করতে চালু করে। এসব কাজ করে পুরো পরিবার পেট ও সংসার চালায়। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। কি হয়েছে মা? তোমায় দেখে মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ লাগছে। ও কিছু না বৌমা, আমি ঠিক আছি। ঠান্ডার জন্য রাতে ঘুম হয়নি তো, সেজন্য একটু শরীরটা খারাপ লাগছে। না ঘুম আসবেই বা কি করে? না পরার জন্য গরম কোনো জিনিস আছে, না গায়ে দেওয়ার জন্য কম্বল। ঠান্ডা হাওয়ার জন্য আমারও রাতে ঘুম হয়নি। আর কিছুদিনের অপেক্ষা মা, তারপর আমাদের খুব ভালো ঘুম হবে। সারা পরিবার সারাদিন রেল স্টেশনে কাজ করে। রাত্রিবেলা ঠান্ডা হাওয়ার কম্বল ছাড়া ঘুমাতে থাকে। কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তাও ওরা হার মানে না। সময় যাওয়ার পরে পরে তারা টাকা জমাতে শুরু করে। তারপর ওরা ট্রেনের বগি ছেড়ে দিয়ে একটা বাড়ি নেয়। ওরা সেখানে থাকতে শুরু করে। এখনো ওদের কাছে পরার জন্য গরম কাপড়ও আছে, গায়ে দেওয়ার জন্য কম্বলও আছে। ভগবানের কৃপায় সব আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যাচ্ছি। এইসব তোমার জন্যই হয়েছে বৌদি। তুমি যদি আমাদেরকে ভরসা না দিতে তাহলে আমরা এসব কিছু করতেই পারতাম না। মিলি ঠিকই বলেছে বৌমা, সাহস আর ভরসার জন্যই আমরা আবার আগের মতো হয়ে যাচ্ছি। এইসব তো আমাদের সকলেরই ভরসার জন্য হয়েছে। আমরা যদি সবাই সবার পাশে না দাঁড়াতাম তাহলে কোনোদিনও ঠিক হতো না। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতাম, ঠান্ডায় কাঁপতেও হতো। সবাই এখন রেল স্টেশনে কাজ করতে থাকে, আর তারা কষ্টসিষ্ট করে তাদের পরিবারকে আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। পরিবার যদি একসঙ্গে থাকে আর সবাই যদি সবাইয়ের পাশে থাকে তাহলে যে কোনো বড় সমস্যার মোকাবিলা অতি সহজেই করা যাবে। এরপর তারা সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। সুনিতা তার বাবা মনোহর বাবু এবং মা জ্যোৎস্না দেবীর সঙ্গে পলাশডাঙ্গা নামক গ্রামে বাস করত। মনোহর বাবু রিক্সা চালিয়ে অতি কষ্টের সঙ্গে সংসার চালান, সঙ্গে মেয়ের লেখাপড়াও। ছোট থেকে সুনিতার গায়ের রং কালো হওয়ায় তাকে সকলেই অপমান করত, কিন্তু সুনিতা কখনোই হতাশ হয়ে পড়েনি। সুনিতা পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি তার হাতের কাজ খুবই ভালো ছিল। সে মেহেন্দি দিয়ে খুব সুন্দর ডিজাইন তৈরি করতে পারত। মনোহর বাবু সুনিতাকে অনেক কষ্ট করেই কলেজে ভর্তি করেন। এমনই একদিন, বাবা মা, আজ আমাদের কলেজে অনুষ্ঠান আছে। আমার বান্ধবী স্নেহা আছে না, আমি ওদের বাড়িতে যাব, তারপর আমরা একসঙ্গে কলেজে যাব। সে ঠিক আছে, কিন্তু তুই এত মেহেন্দি বাটা নিয়ে কোথায় যাচ্ছিস? যাচ্ছিস তো তোর বন্ধুর বাড়িতে, সেখানে মেহেন্দি কি হবে শুনি?
আসলে মা, স্নেহা আমার কাছে মেহেন্দি করবে বলেছে, সেজন্যই আমি আমাদের বাগানের মেহেন্দি পাতা বেটে নিয়ে যাচ্ছি। আচ্ছা যাচ্ছিস যা, সময় মতো বাড়ি চলে আসবি। এখন যা দিনকাল খারাপ, বাইরে বেশিক্ষণ না থাকাই ভালো। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এখন আমি আসছি, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে সুনিতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সে কিছুক্ষণের মধ্যেই স্নেহার বাড়ি পৌঁছে যায়। স্নেহা সুনিতাকে দেখে বলে, আরে সুনিতা, এত দেরি করলি কেন তুই? আমি তোকে কত করে বললাম যে তাড়াতাড়ি আসবি, কারণ আমি শাড়ি পরতে পারি না, আর তোর কাছে আমি শাড়ি পরবো, তারপর মেহেন্দি করব। স্নেহা, তুই চিন্তা করিস না, আমি তোকে ফটাফট রেডি করিয়ে দেব। আগে শাড়ি পরিয়ে দেব, তারপর মেহেন্দি করা শুরু করব। তুই কখন আমাকে শাড়ি পরাবি, আর কখনই বা মেহেন্দি করাবি, আর নিজেই বা কখন সাজবি? তুই দেখবি আজকে আমরা সবার লাস্টে পৌঁছাবো। আমি আর কি সাজবো? ঈশ্বর তো আমার গায়ের রং কালো করেছেন, আমি সাজি বা নাই সাজি তাতে কিছুই যায় আসে না। আমি সাজবো না, তোকেই ভালো করে সাজিয়ে দেব, যাতে কেউ তোর দিক থেকে চোখ না ফেরাতে পারে। আয় আয়, আর দেরি করিস না। এরপর সুনিতা স্নেহাকে সাজাতে শুরু করে দেয়। প্রথমে সুনিতা স্নেহাকে শাড়ি পরিয়ে দেয়, তারপর তার মেকআপ করিয়ে হাতে মেহেন্দি করিয়ে দেয়। স্নেহা পুরোপুরি রেডি হয়ে গেলে তাকে খুব সুন্দর দেখতে লাগছিল। এরপর সুনিতা বলে, উফ, কি দারুণ লাগছে তোকে, আমি তো তোর দিক থেকে চোখই ফেরাতে পারছি না, তোকে কারোর নজর না লাগে। চল চল, এবার কলেজে যাওয়া হোক, অনেক দেরি হয়ে গিয়েছে। স্নেহাকে দেখতে খুবই সুন্দর ছিল। তারপর সুনিতা স্নেহাকে খুব সুন্দর মেকআপ করিয়ে তাকে আরো সুন্দরী করে তুলেছিল। এরপর তারা স্নেহাদের পার্সোনাল গাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎই স্নেহা তাড়াহুড়ো করতে গিয়ে গাড়ির দরজার পাল্লা লেগে তার ব্লাউজটা ছিঁড়ে যায়। এরপর সে কান্নাকাটি করতে থাকে, যেটা দেখে সুনিতা বলে, বোন, তুই এভাবে কান্নাকাটি করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি থাকতে তোকে এভাবে কষ্ট পেতে দেব না। এখন আর কি বা করবি তুই বল? আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এখন তো আমরা মার্কেটেও যেতে পারবো না, আর আমার কাছে একটাই মাত্র শাড়ি ছিল, এখন আমার কি হবে? আমার কি তাহলে কলেজের অনুষ্ঠানে শাড়ি পরে যাওয়া হবে না? কেন হবে না? অবশ্যই হবে, তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনোই অসুবিধা হতে পারে না। আমি এখন এটা কি করে পরে যাব? এই ব্লাউজটা তো স্লিভলেস হয়ে গিয়েছে, আর আমি স্লিভলেস জামা কাপড় কখনোই পরি না। দেখ শোন, আমি তোর ব্লাউজে মেহেন্দি ডিজাইন করে দিচ্ছি, তারপর ওটার স্লিভলেস বলে মনে হবে না। এরপর সুনিতা তার কথা অনুযায়ী স্নেহার হাতে পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের ডিজাইন তৈরি করে দেয়, যেটা দেখে স্নেহা হতবাক হয়ে যায়। এরপর তারা কলেজে চলে আসে। কলেজে যাওয়ার পর স্নেহা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সকলেই স্নেহার চর্চা করতে থাকে। আসলে স্নেহা সুন্দরী হওয়ার পাশাপাশি মেহেন্দি ব্লাউজের ডিজাইন তার রূপ সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছিল। এরপর স্নেহাকে দেখতে আশপাশ থেকে মেয়েরা আসে। তাদেরই মধ্যে একজন বলে, এই স্নেহা, তুই এত সুন্দর মেহেন্দির ব্লাউজ ডিজাইন কোথা থেকে করলি রে? কোন পার্লার থেকে করেছিস? একটু বল না, আমি এরকম মেহেন্দিওয়ালিকে কবে থেকে খুঁজছিলাম। আরে আমি কোনো পার্লার থেকে করাইনি, এটা তো সুনিতা করিয়ে দিয়েছে। সুনিতা খুব সুন্দর মেহেন্দি করতে পারে, তার সাথে মেহেন্দির ব্লাউজ ডিজাইনও খুব সুন্দর করে। এই সুনিতা, সামনের মাসে আমার বিয়ে রয়েছে, আমি তোর কাছেই মেহেন্দি করতে চাই, আর সাথে এরকম মেহেন্দি ব্লাউজ ডিজাইনও করতে চাই। তার জন্য আমি তোকে 10,000 টাকা দেবো। কি রে, করে দিবি তো? হ্যাঁ, অবশ্যই দেব, কেন করে দেব না। এভাবেই কলেজের প্রায় সকলেই সুনিতার মেহেন্দির ব্যাপারে জেনে যায়। এক এক করে সকলেই সুনিতার স্নেহাকে করা ব্লাউজ মেহেন্দির ডিজাইন দেখার জন্য ভিড় বাড়ায়। আর সেদিন সুনিতা বেশ কয়েকটা অর্ডারও পেয়ে যায়। এরপর সে বাড়ি ফিরে এসে তার বাবা মাকে সমস্ত কথাই জানায় এবং আরও বলে, জানো মা, বাবা, অনেক মেহেন্দি ডিজাইনের অর্ডার পেয়েছি। বাবা, আমি পড়াশোনার সাথে সাথে মেহেন্দির কাজও করতে চাই। কিন্তু মা, তোর বাবা তো তোর সম্বন্ধ ঠিক করে ফেলেছে। আসলে তোর গায়ের রঙের জন্য সব জায়গা থেকে বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাই কৈলাসবাবু তার ছেলের জন্য তোর সম্বন্ধ এনেছেন। কিন্তু মা, এখন তো আমার পড়াশোনা শেষ হয়নি, তার সাথে সাথে আমার মেহেন্দির কন্ট্রাক্টও শুরু হয়েছে। আমি জীবনে অনেক বড় হতে চাই মা, নিজে প্রতিষ্ঠিত হতে চাই। এখন যখন বাড়ি বইয়ের সম্বন্ধ এসেছে, সেটা আমি কিছুতেই হাতছাড়া হতে দিচ্ছি না। পরের সপ্তাহে তোর বিয়ে, তাই এখন থেকে আর তোকে কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকবি। মনোহর বাবুর কথা শুনে সুনিতা মনে খুবই কষ্ট পায়,
কিন্তু বাবার কথা সে অমান্য করে না। বাবার কথা মতোই সে আর কলেজে যায় না, আর নাইবা সে তার বন্ধুদের কাছ থেকে নেওয়া অর্ডারে কাজ করতে যায়। এরপর কয়েকদিনের মধ্যেই সুনিতার বিয়ে ঈশানের সঙ্গে হয়ে যায়। ঈশান তার মা মৌসুমী দেবী, বাবা কৈলাসবাবু এবং এক বোন মিলির সঙ্গে ময়ূরগঞ্জে বাস করত। সুনিতার গায়ের রং কালো হওয়ায় তার শাশুড়ি তাকে খুব একটা পছন্দ করত না। সুনিতা ঘরে আসতেই মৌসুমী দেবী বলেন, এই যে বৌমা, শোনো, তুমি এখন এই বাড়ির বউ হয়ে গেছো। আগে যা করেছো করেছো, এখন আমাদের মতোই চলতে হবে। ওই 2-4 পাতা বিদ্যে করে নিজেকে যেন মহারানী ভেবো না। আমি ঠিক যেমনটা ভাবে বলবো তুমি তেমন ভাবেই চলবে, কেমন? মৌসুমী দেবীর কথা শুনে সুনিতা চুপ করে থাকে। এরপর লিলি সুনিতাকে সুনিতার রুমে নিয়ে যায় এবং লিলি বলে, বৌদি, তুমি মায়ের কথা কিছু মনে করো না। মা একটু ওরকমই, মুখে যা আসে বলে ফেলে। না লিলি, আমি মায়ের কথাই কিছুই মনে করিনি। আমার মতো কালো কুৎসিত মেয়েকে মা বাড়ির বৌমা করেছেন, এটাই আমার কাছে অনেক। বৌদি, তুমি এভাবে একদম বলবে না। তুমি যেমনই দেখতে হও না কেন, তুমি আমার বৌদি, সবার থেকে সুন্দর। আর হ্যাঁ বৌদি, আমি জানি তুমি খুব সুন্দর মেহেন্দি করতে পারো। আমি কিন্তু আমার বিয়েতে তোমাকে দিয়েই মেহেন্দি করাবো, আর সঙ্গে মেহেন্দি ব্লাউজ ডিজাইনও করাবো। লিলির কথা শুনে সুনিতার খুবই ভালো লাগে। এরপর লিলি এবং সুনিতা একে অপরের খুব কাছে চলে আসে। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন সুনিতা তার শাশুড়ি মাকে বলে, মা, বলছিলাম আমাদের কলেজের ম্যাডাম ফোন করেছিলেন। ওনার মেয়ের বিয়েতে আমাকে মেহেন্দি করার জন্য বলছিলেন, আর তার জন্য আমাকে টাকাও দেবেন বলছিলেন। কি বললে তুমি? তুমি আমার বাড়ির বউ হয়ে এই কথা মুখে আনলে কি করে শুনি? তোমার স্বামীর কি রোজগার কম নাকি? তোমার স্বামী একজন বড় ব্যবসায়ী, আর তুমি কিনা বাইরে রোজগার করতে বেরোবে? খবরদার, দ্বিতীয়বার এই কথা আর না শুনি। শাশুড়ি এভাবে বললে সুনিতা খুবই কষ্ট পায়। এরপর সে আর কখনোই মেহেন্দি করার কথা মুখে আনে না। এভাবেই দিন চলতে থাকে। এমনই একদিন হঠাৎ ঈশান অফিস থেকে মনমরা করে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে বলে, জানো মা, আমি শেয়ার মার্কেটে যা টাকা লাগিয়েছিলাম সব লস হয়ে গেছে। আমাদের পুরো সর্বনাশ হয়ে গিয়েছে। জায়গা, জমি, ঘর সব কিছু বন্ধক রেখে শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলাম। এখন আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি মা। সে কি কথা? এ কি সর্বনাশ হলো? এই কাল নাগিনী যেই থেকে আমাদের বাড়িতে এসেছে, একটার পর একটা সর্বনাশ লেগেই আছে। শেষে কিনা আমাদেরকে ঘর ছাড়া করলো। এতে সুমিতার কি দোষ? ওকে এইভাবে বলছো কেন? তুমি আমি লোভের বশেই তো আজ অন্ধ হয়ে গিয়েছিলাম। যা হয়েছে সব আমাদের জন্যই হয়েছে। এরপর তারা ঘর বাড়ি ছেড়ে বস্তিতে গিয়ে খারাপ বাড়ি ভাড়াতে থাকতে শুরু করে। তাদের এমনই পরিস্থিতি হয়ে গিয়েছিল যে বাড়িতে দানা পানিও ছিল না। এমনই সময় সুনিতা বলে, মা, বলছিলাম কি, আপনাকে আমি সেদিন বললাম না আমাদের কলেজের ম্যাডাম ফোন করেছিলেন ওনার মেয়ের হাতে মেহেন্দি করার জন্য। তা আমি ওনাকে হ্যাঁ বলে দিচ্ছি। দয়া করে আপনি না বলবেন না। এখন আমাদের যেমন হোক করে পেট চালানোর ব্যবস্থা করতে হবে। কি আর বলবো তোমাকে, যেটা ভালো বোঝো সেটাই করো। এরপর সুনিতা তার ম্যাডামের দেওয়া অফারটিকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সুনিতার সময় মতো ম্যাডামের বাড়িতে পৌঁছে যায় এবং ওনার মেয়ের হাতে মেহেন্দি করে দেয়। তার সাথে খুব সুন্দরভাবে নিজের হাতের দক্ষতায় ব্লাউজ মেহেন্দির ডিজাইনও করে দেয়, যেটা দেখে সকলেই খুব খুশি হয়ে যায়। আর সঙ্গে ম্যাডামের মেয়ে অনুও খুব খুশি হয়ে যায় এবং সে বলে, বাহ দিদি, খুব সুন্দর ডিজাইন হয়েছে, কিন্তু আমি খুব ইমপ্রেস হয়েছি তোমার কাজের উপরে। আমি এক্ষুনি তোমার করা মেহেন্দি ব্লাউজ ডিজাইন ইন্টারনেটে ছেড়ে দেব, তার সঙ্গে তোমার অ্যাড্রেস, ফোন নাম্বারও শেয়ার করব। তারপর দেখবে তুমি কত ফেমাস হয়ে গিয়েছো। অনু তার কথা মতো ইন্টারনেটে সুনিতার অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কাজ শেয়ার করে, যার ফলে কয়েক ঘন্টার মধ্যে সে খুবই পপুলার হয়ে যায় এবং সে অ্যাড্রেস এবং ফোন নাম্বারের মাধ্যমে সুনিতার কাছে অনেক ফোন কল আসতে থাকে। এমনকি দূর দূরান্ত থেকে সুনিতার কাছে অনেকেই মেহেন্দি করতে আসে। কেউ কেউ মেহেন্দি ব্লাউজ ডিজাইনের জন্য সুনিতাকে 10,000, আবার কেউ বা 20,000 করে দিত। এভাবেই সুনিতা দেখতে দেখতে খুবই জনপ্রিয় লাভ করে, যেটা দেখে তার শাশুড়ি মা লজ্জিত বোধ করতে থাকে। এরপর সুনিতা এক এক করে ঘর বাড়ি, জায়গা জমি সবকিছুই করে ফেলে। এখন মৌসুমী দেবীর সুনিতাকে নিয়ে আর কোনোই সমস্যা ছিল না, বরং সে গর্বের সঙ্গে তার বৌমার কথা সকলকেই বলতে থাকে।